ঝুমা ঘুমন্ত টুইঙ্কেলের মাথার কাছে বসে সস্নেহে হাত বুলিয়ে ওর ঘুম ভাঙালো। টুইঙ্কেল চোখ কষলেই ঘুম ঘুম ভাবে ঝুমার দিকে তাকাতেই ঝুমা ওর হাতে তুলে ফোনখানা সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আর্যর সেই গম্ভীর অথচ স্নেহার্দ কণ্ঠস্বর ভেসে এলো। মাম্মাম, ঘুমিয়ে পড়েছিলে? বাবার কণ্ঠস্বর কানে পৌঁছাতেই টুইঙ্কেলের দু চোখের ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। ফোনের ওপাশে বাবার গলা পেয়ে সে ধরফর করে উঠে বসল। ঝুমা ওর পিঠে আলতো করে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। টুইঙ্কেল ফোনের স্পিকার অন করে উত্তেজনায় আধো আধো স্বরে বলতে শুরু করলো। পাপা, তুমি জানো আজকে কি হয়েছে? আমি না একজন নতুন বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আর্য ওপাশে মৃদু হাসল। মেয়ের কণ্ঠে এত আনন্দ, এতটা উচ্ছ্বসিত হয়ে মেয়েকে কথা বলতে অনেকদিন পর শুনছে সে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তাই নাকি মাম্মাম? কে তোমার সেই নতুন বন্ধু? নাম কি তার? টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠল, তারপর রহস্য করে বলল। তার নাম হলো বানি। জানো পাপা, সে না একদম ম্যাজিকের মতো। সে খুব সুন্দর করে হাসে আর আমাকে অনেক আদর করে। এমনকি বড়রা যখন আমাকে বকা দিচ্ছিল, তখন বানি আমাকে বাঁচিয়েছে। আর্যর কপালে কিছুটা ভাঁজ পড়ল। সে কিছুটা অবাক হলেও কিছুটা শান্ত স্বরে শুধালো। টুইঙ্কেল উৎসাহ নিয়ে বলতে লাগলো। সে দেখতে পুরো খুব সুন্দর পাপা, একদম আমার ফেভারিট র্যাবিট টেডিটার মতো। আর তুমি জানো, সে আমাকে বলেছে যে সে আমার ফ্রেন্ড হবে। আর আমি ওর কপালে ব্যথা দিয়েছিলাম, যে কারণে তুমি আমাকে বকেছিলে। যেন ও জানো, ও কিন্তু একটুও কাঁদেনি। শুধু তোমার জন্য সে মিথ্যা বলেছে, যাতে কেউ আমাকে বকা না দেয়। আমি ওকে খুব ভালোবাসি পাপা। ও না থাকলে আজ আমি খুব ভয় পেতাম। আর্য ওপাশে নিশ্চুপ হয়ে সব শুনছিল। তার মনে পড়ে গেল দুপুরে ফোনে শোনা সেই কোকিল কণ্ঠা অপরিচিত রমণীটির কথা। টুইঙ্কেল থামল না। সে অনর্গল তৃষার গুণগান গাইতে লাগলো। আচ্ছা পাপা, তুমি কবে আসবে? তুমি আসলে আমি তোমাকে আমার বানির সাথে পরিচয় করিয়ে দিব। সে কিন্তু অনেক ভালো পাস্তাও বানাতে পারে। আর্য ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সেই পেশাদারি গাম্ভীর্য ফিরে এলো। সে নরম গলায় বলল। আচ্ছা পাপা। ফোনটা বিছানায় রেখে আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। কেবিন জানালার বাহিরে অসীম অন্ধকার সমুদ্র। শুধু ইঞ্জিনের একটানা গুরু গম্ভীর শব্দ আর ঢেউয়ের আছড়ে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আর্য এহসান আটলান্টিক মহাসাগরের গভীরে একটি অত্যন্ত জটিল সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের নেতৃত্বে আছে। প্রবল নিম্নচাপের কবলে পড়ে একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে, আর সেই জাহাজে থাকা 15 জন ক্রু মেম্বারকে উদ্ধার করাই এখন আর্যর মূল লক্ষ্য। মাঝ সমুদ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। উত্তাল ঢেউগুলো যেন এক একটা পাহাড়ের মতো ফনা তুলছে। কিন্তু ক্যাপ্টেন আর্যর চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের ইস্পাত কঠিন সংকল্প। কেবিনের দরজা নক করে ভেতরে প্রবেশ করল আর্যর সেকেন্ড ইন কমান্ড। আর্য উঠে দাঁড়ালো। তার নেভি ইউনিফর্মের গাম্ভীর্য অন্ধকারেও স্পষ্ট। সে শান্ত অথচ দৃঢ় গলায় বলল। ডেকের ওপর এসে দাঁড়ালো আর্য। নোনা বাতাস আর বৃষ্টির ঝাপটা এসে লাগছে তার তীক্ষ্ণ চোয়ালে। চারপাশে সার্চ লাইটের আলো আধারী ফুরে পথ খুঁজছে। তবে প্রতিকূল পরিবেশের মাঝেও মস্তিষ্কের বারংবার প্রতিধ্বনিত হচ্ছে মেয়ের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। হৃদয়ের নিভৃত কোণে বারংবার প্রশ্ন জাগাচ্ছে তৃষা নামক মেয়েটি, যে তার মেয়েকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। পরদিন সকালে শুকনিরের ড্রয়িং রুমে ভোরের আলো ফুটতেই এক নতুন প্রাণচঞ্চলতা দেখা গেল। সাধারণত এই যে সকালে টুইঙ্কেলকে বিছানা থেকে তোলাটাই একটা যুদ্ধ ছিল, আর সেখানে চিত্রটা একদম ভিন্ন। তৃষা আজ একটু সকাল সকালে তৈরি হয়ে নিয়েছে। হালকা নীল রঙের একটা সুতির সালোয়ার কামিজ, হাতে কয়েকটা রূপোলি চুড়ি। ডাইনিং টেবিলে বসে টুইঙ্কেলকে নিজের হাতে
ওটমিল খাওয়াচ্ছে সে। টুইঙ্কেল আজ বেশ শান্ত। তৃষার প্রতিটি কথা সে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তৃষা চামচ দিয়ে শেষ লোকমাটা খাইয়ে দিয়ে হাসি মুখে বলল, গুড গার্ল। আমার কিউটি পাই তো দেখি আজ সবটুকু শেষ করে ফেলেছে। এখন চলো, চটপট ফ্রেশ হয়ে তোমার এই কিউট ড্রেসটা পরে নাও। টুইঙ্কেল আবদারের সুরে বলল, বানি, তুমি কি এখনই কলেজে চলে যাবে? আর একটু থাকো না। তৃষা ওর নাকে একটা আলতো করে টোকা দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ডরা কি কখনো একে অপরকে ফাঁকি দেয়? আমি ক্লাস শেষ করেই তোমার জন্য চকলেট নিয়ে আসবো, প্রমিস। এখন জলদি রেডি হও সোনা, না হলে তোমার বনির লেট হয়ে যাচ্ছে না। তোমার লেট হয়ে যাচ্ছে বানি। সোনা। টুইঙ্কেল দ্রুত মুখে থাকা খাবারটা গিলে বলল, ওকে বানি, তুমি যাও, আমি খেয়ে নিয়েছি। তৃষা তাকে পরম মমতায় গুছিয়ে দিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। বের হওয়ার আগে টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, টাটা লিটল রেবিট। ঢাকা সিটি কলেজের ক্যাম্পাস তখন সরগরম। শরতের হালকা রোদ আর মেহগনি গাছের ছায়ায় ঘেরা রাস্তা দিয়ে তৃষা আপন মনে হাঁটছিল। হঠাৎ তার চলনে বিঘ্ন ঘটালো একজনের উপস্থিতিতে। করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল সায়েম। সায়েম আবরার তাদের ডিপার্টমেন্টের 2 ইয়ার সিনিয়র। মেধাবী ছাত্র হিসেবে সুনাম থাকলেও তার ব্যক্তিত্বে একটা চাপা অহংকার আর জেদ আছে। ক্যাম্পাসের অনেক মেয়েই সায়েমের প্রতি দুর্বল, কিন্তু সায়েমের নজর কেন জানি এই জেদি মেয়েটার ওপর এসেই থেমেছে। সায়েম ধীরে পায়ে তৃষার সামনে এসে দাঁড়ালো, ঠোঁটে তার পরিচিত সেই বাঁকা হাসি। কি ব্যাপার তিশা, আজ তোমাকে বেশ ফ্রেশ লাগছে। কপালে ওটা কিসের ব্যান্ডেজ? তৃষা কিছুটা অপ্রস্তুত হয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। সায়েমের এই অতি উৎসাহ তার ভালো লাগে না। সে মৃদু স্বরে বলল, তেমন কিছু না, ওই ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। সায়েম তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার চোখের দিকে তাকালো, যেন সে সত্যটা পড়ে নিতে চায়। সে পকেট থেকে একটা চকলেট বের করে তৃষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ব্যথাটা কি খুব বেশি? একটু সাবধান হবে না তুমি? তোমার কিছু হলে আমার। আচ্ছা থাক, সাবধানে থেকো। তৃষা অস্বস্তিতে চকলেটটা নিল না। সে কাষ্ঠ হাসির শেষে বলল, ধন্যবাদ, কিন্তু আমার এখন ক্লাস আছে, আসি। তৃষা দ্রুত পায়ে ভিড়ের মাঝে মিশে গেল। সায়েম তৃষার যাওয়ার পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আনমনি মুচকি হেসে মনে মনে বিড়বিড় করল, এতটা অবহেলা ভালো নয় ডিয়ার তিশা। যাকে সাইম পছন্দ করে তাকে নিজের করেই ছাড়ে। তৃষা ক্লাসরুমে ঝুঁকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। সায়েমের এই আচরণ তাকে দিন দিন ভাবিয়ে তুলছে। তার প্রতি সায়েমের এমন অনাকাঙ্ক্ষিত আকর্ষণ প্রথম দিন থেকে টের পেয়েছে সে। তাই সায়েমের উপস্থিতিতেও অস্বস্তি কাজ করে তার। ভাবতে ভাবতে তৃষা বসল মেহসানার পাশে। মেয়েটা বরাবরই নেই, আজও জায়গা ধরে রেখেছিল। ক্লাস শেষ হয়েছে। সবুজাবৃত উদ্যানে বসেই গল্প করছিল মেহসানা আর তৃষা। আপাতমস্তক স্ট্রেট ফরওয়ার্ড তৃষার জীবন ভিন্ন বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও ছেলে সঙ্গ নামক জিনিসটির সংজ্ঞা সে জানে না বললেই চলে। বড় ভাইয়ের কঠোর নিবিড়তা তাকে সে বিষয়ে তেমন উৎসাহী হয়ে ওঠার সুযোগও দেয়নি। তবে গুটি কয়েক বাল্যসখী ছিল তার চঞ্চল জীবনের সঙ্গী। তবে তাদের মাঝে এখনো অবধি তার সঙ্গে মেহসানাই বর্তমান। দুটিতে মিলে মাঠের মাঝে বাদাম চিবোতে চিবোতে খোশ গল্পে মেতেছে। মেহসানা তৃষার মুখে টুইঙ্কেলের জীবন কাহিনীর বর্ণনা শুনেই বাদাম চিবোতে চিবোতে বলল, আসলে মেয়েটা এটুকু বয়সে কত বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। শি ইজ আ ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, ত্রিশু। তবে তুই মেয়েটাকে না দেখলে বিশ্বাস করবি না, ট্রাস্ট মি, মেয়েটা একদম খরগোশের মতন তুলতুলে। একটা মজার জিনিস কি জানিস, ও আমাকে বানি বলে ডাকে। পানি কেন? অ্যাকচুয়ালি ওর মনে আমি নাকি খরগোশের মতো, তাই। মেহসানা হেসে ফেলল। আচ্ছা, একদিন আনিস তো টুইঙ্কেলকে। তোর বর্ণনা শুনেই তো আমার দেখতে ইচ্ছে করছে ওকে। আচ্ছা, আনবো না হয়, দেখিস কি তুলতুলে আর আদুরেও। আচ্ছা আনিস। কিছুক্ষণ চুপ থেকে মেহসানা ফের বলল,
টুইঙ্কেলের কথা তো বুঝলাম, কিন্তু তোর হাজবেন্ড? তৃষা ভ্রু কুচকে বলল, হাজবেন্ড মানে? ক্যাপ্টেন। দেখ মেহু, ফার্স্ট অফ অল এর সম্পর্ক নিয়ে না তো আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, না তো ওনার। আর সবচেয়ে বড় কথা, আমি কোনো দিন ওনাকে দেখিনি অবধি, আর উনিও আমাকে দেখেননি, তো আমাকে ওনার ওয়াইফ বলবি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ত্রিশ। তোরা কেউ কাউকে কখনো দেখিস বা ভবিষ্যতের কোনো পরিকল্পনা করিস, কিন্তু তোরা এখন ম্যারিড, তিন কপুলের পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। সো এখন এই টাইপ কথা বলিস না প্লিজ। তৃষা সেখান থেকে উঠতে উঠতে বলল, আই এম নট ইন্টারেস্টেড স্পেশালি ইন দিস টপিক। আর আমি টুইঙ্কেলকে প্রমিস করে এসেছি দ্রুত ফিরতে হবে, সো বাই। তৃষা আর এক মুহূর্ত দাঁড়ালো না, কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে দ্রুত পায়ে গেটের দিকে এগিয়ে গেল। মেহসানা বসে রইল সেই সবুজ মাঠেই, তার হাতে থাকা অর্ধেক চিবানো বাদামগুলো অবহেলায় ঘাসের ওপর পড়ে রইল। সে তৃষার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহসানা মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, তোর এই পালানোর স্বভাবটাই একদিন তোকে বিপদে ফেলবে ত্রিশ। তুই মানিস আর না মানিস, আই থিঙ্ক তোর অদেখা ক্যাপ্টেনই হয়তো তোর জীবনের বেস্ট চ্যাপ্টার হয়ে লেখা আছে। কালস্রোতের অমোঘ নিয়মে দিনগুলি যেন শ্রাবণের মেঘের মতো একের পর এক ভেসে চলে গেল। দেখতে দেখতে দুটি মাস মহাকালের গর্ভে বিলীন হয়েছে। সেই সুদীর্ঘ সময়ে শুকনীরের দেয়ালগুলো অনেক নতুন গল্পের সাক্ষী হয়েছে। তৃষা আর টুইঙ্কেলের সেই অসম বয়সের বন্ধুত্ব এখন এক নিবিড় মায়ের রূপ নিয়েছে। যে বাড়িটি একসময় নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল, সেখানে এখন মাঝে মাঝে তৃষার খিলখিল হাসি আর টুইঙ্কেলের আধহত কথার কলকাকলি শোনা যায়। তৃষা যেন নিজের অজান্তেই এই বিরান মরুভূমিতে এক পশলা বৃষ্টির ন্যায় নেমে এসেছে। আজ বাংলার পঞ্জিকায় ফাল্গুনের শেষাশেষি, বসন্তের বিদায় বেলা সমাগত, অথচ প্রকৃতির বুকে তার রেশ এখনও টাটকা। শিমুল পলাশে লালাভা হয়তো রাজধানীর যান্ত্রিকতার তেমন চোখে পড়ে না, কিন্তু বাতাসে এক ধরনের অস্থিরতা আছে, যা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। দুপুরের তপ্ত রোদ একটু ম্লান হতেই আকাশ মেঘের আনাগোনা শুরু হয়েছে, যেন চৈত্র আসার আগে এক আগাম কালবৈশাখীর মহড়া চলছে। ঠিক এমন এক মেঘলা দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে স্পর্শ করল একটি বিশাল আকার লৌহপক্ষী। ইঞ্জিনের গর্জন থামতেই যাত্রীদের নামার তোড়জোড় শুরু হলো। সে ভিড়ের মাঝে সুঠাম দেহের এক পুরুষ ধীর পায়ে বেরিয়ে এলেন। পরনে নীলরঙা শার্টের হাতে গোটানো, চোখে ডার্ক সানগ্লাস। বিমানবন্দরে লাউঞ্জে আসতেই বাহিরের তপ্ত বাতাসের ঝাপটা আর্যর মুখে লাগলো। সে একবার থামলো, চশমাটা খুলে চারপাশটা দেখলো। দীর্ঘ 2 মাস পর নিজের দেশের মাটি ছুঁয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে মনে। এবার তার ফেরার কথা ছিল আরও দিন 10 পর, কিন্তু সমুদ্রের একঘেয়েমি আর মেয়ের জন্য হাহাকার করা মনটা তাকে আর আটকে রাখতে পারল না। কাউকে এক বিন্দু আভাস না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলেই সে আজ দেশে ফিরেছে। উদ্দেশ্য একটাই, তার ছোট মাম্মামটাকে এক মস্ত বড় চমক দেওয়া। ফোন করে খবর দিলে হয়তো সে হৈ হৈ করে এয়ারপোর্টে চলে আসতো, কিন্তু আর্য চাইলেও তার এই ফিরে আসাটা হোক একদম নিভৃতে, ঠিক যেন ঝড়ের আগে শান্ত বাতাসের মতো। কিছুক্ষণ পর গাড়ি আসতেই সে গাড়িতে উঠে আর্য শুকনীরের দিকে রওনা হলো। চৈত্রের আগাম বার্তা নিয়ে আকাশের কোণে আজ মেঘের ঘনঘটা। দুপুরের তপ্ত রোদকে আড়াল করে এক মায়াবী অন্ধকার যেন শুকনীরের আঙিনায় বাসা বেঁধেছে। ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে থামল আর্যর গাড়ি। 2 মাসের সমুদ্র অভিযান শেষ করে আর্য যখন গাড়ি থেকে নামলো, তখন ঝড়ো হওয়ায় গাছের পাতাগুলো এক অদ্ভুত মন্দ্রস্বরে কথা কয়ে উঠেছে। আর্য চারিদিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। এই 2 মাসে শুকনীরের রূপ যেন আগা করে বদলে গিয়েছে। অযত্নে পড়ে থাকা টবগুলোতে আজ ফুলের হাসি, আর বারান্দার কোণে লতানো মাধবীলতাগুলো পরম আদরে ঘরের দেয়াল জড়িয়ে ধরেছে। বাড়ির বিষণ্ণ গাম্ভীর্য কাটিয়ে এক চিলতে প্রাণের স্পন্দন যেন প্রতিটি ইটে পাথরে মিশে আছে। আর্যর মনে হলো এ যেন এক অচেনা অথচ অতি আপন গৃহ।
বাড়ির ভেতরে পা রাখতেই আর্যর কানে এলো এক সুমধুর কোকিল কণ্ঠের গান। মেঘলা দিনের বিষণ্ণতাকে ছাপিয়ে কোনো এক বিরোহিনী গাইছে। আজ মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সেই গানের সুরের সাথে মিশে আছে টুইঙ্কেলের মুক্ত ছড়া হাসির শব্দ। মেয়েটি খিলখিল করে হাসছে আর উচ্ছ্বাসে চিৎকার করে বলছে, বানি বানি, আমি এখানে, ক্যাচ মি ইফ ইউ ক্যান বানি। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। যে মেয়েটি কথা বলতে ভুলে গিয়েছিল, তার মুখে এই চপলতা আর সেই কোকিল কণ্ঠী রমণীর গান সব মিলিয়ে এক মায়াবী ঘোর তাকে আচ্ছন্ন করল। ভেতরটা আলো আধারিতে ছেয়ে আছে। আজও ড্রয়িং রুমের ভেতরে পা রাখতেই আচমকা কেউ একজন এসে তাকে দুহাতে শক্ত করে জাপটে ধরল। এক উচ্ছল নারী কণ্ঠ উল্লাসে চিৎকার করে বলে উঠল, আই গট ইউ কিউটি পাই, এবার কোথায় পালাবে শুনি? আর্য স্তম্ভিত, চূড়ান্ত আশ্চর্যে নির্বাক। তার সুঠাম দেহের ওপর আশ্রে পড়া এই অকাল বসন্তের ছাপটা সামলাতে সে হিমশিম খাচ্ছে। ওদিকে তৃষার চোখের ওপর কালো কাপড়ের বাঁধন। সে ব্লাইন্ড মাস্ক বাফ বা আমাদের চিরচেনা কানামাছি খেলার মতো। সে ভাবল টুইঙ্কেলকে ধরে ফেলেছে, কিন্তু পরক্ষণেই তার হাতের স্পর্শে এক পেশিবহুল বলিষ্ঠ দেহের উপস্থিতি টের পেয়ে তৃষা থমকে গেল। এ তো তার ছোট্ট টুইঙ্কেল নয়। তৃষা দ্রুত চোখের বাঁধন খুলে ফেলল। বাঁধন আলগা হতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে তার চোখের পলক স্থির হয়ে গেল। নীল শার্টের হাতা গোটানো, তামাটে গায়ের রং আর সেই তীক্ষ্ণ চাহনিতে এক অচেনা পুরুষ। তবে তৃষা জমে যাওয়ার পাত্র নয়। তার মনে লজ্জার লেশ মাত্র নেই, বরং এক অজানা আশঙ্কায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠল। সুঠাম দেহের এই আগন্তুককে অসময়ে বাড়ির ভেতর দেখে সে ভাবল, হয়তো কোনো চোর বা দুষ্কৃতকারী সুযোগ বুঝে ঢুকে পড়েছে। তৃষা দুপা পিছিয়ে গিয়ে রণচণ্ডী মূর্তিতে চিৎকার করে উঠল, কে আপনি? এই ভর দুপুরে চোরের মতো বাড়ির ভেতর ঢুকে কি করছেন? সাহস তো কম নয় আপনার, দাঁড়ান আমি লোক ডাকছি। আর্যর বিস্ময়ের সীমা রইল না। নিজের বাড়িতেই তাকে চোর অপবাদ শুনতে হবে, তা সে কল্পনাও করেনি। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সোফার আড়াল থেকে এক চিলতে হাসির ঝিলিক দিয়ে বেরিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল। সে এক দৌড়ে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরল। আনন্দের অতিশ্চর্যায় তার দু চোখ তখন চিকচিক করছে। সে খুশিতেই ডগমগ হয়ে চেঁচিয়ে উঠল, পাপা পাপা, তুমি এসে গেছো? তৃষা যেন আকাশ থেকে পড়ল। তার সেই উদ্ধত তর্জনী মাঝপথেই থেমে গেল। স্তম্ভিত হয়ে অস্ফুট স্বরে সে প্রশ্ন করল, পাপা? টুইঙ্কেল, ইনি তোমার বাবা? টুইঙ্কেল আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে বলল, হ্যাঁ বানি, ইনি তো আমার পাপা। জানো তো, আমার পাপা নেভি ক্যাপ্টেন আর্য এহসান। মুহূর্তের মধ্যে তৃষার সমস্ততে জল হয়ে গেল। যে মানুষটিকে সে এতক্ষণ চোর বলে সম্বোধন করছিল, তিনি এই শুকনীরের মালিক। অপমানে আর লজ্জায় তৃষার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। তার ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যেতে। সে মাথাটা নিচু করে ভাঙা গলায় বলল, আমি আমি আসলে চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আর্যর মুখে তখনও সে গাম্ভীর্য লেপ্টে আছে। সে টুইঙ্কেলকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। হয়তো লোকটা কিছু বলবে না, কিন্তু অনুশোচনায় মাথা নত হয়ে আসছে তৃষার। সে ফের বলল, সরি বলেছিলাম, আমি তো ভাবিনি আপনি আজই ফিরবেন। আর্য টুইঙ্কেলের জোড়াজোড়িতে এবার এক ঝলক পিছনে ঘুরল। তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে না চাইতেও শান্ত স্বরে বলল, নিজের বাড়িতেই এমন অভ্যর্থনা পাবো তা আমিও বোধহয় ভাবিনি। বাহিরে তখন হঠাৎ বৃষ্টির পতন শুরু হয়েছে। গ্রামীণ সেই টিনের চালে বৃষ্টির ছন্দিত শব্দের মতোই তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। আজ যেন বসন্তের মাঝেই এক পশলা অকাল বৃষ্টি সব হিসেব ওলট পালট করে দিল। শুকনীরের বাতায়নতলে আজ রজনী নেমেছে এক মায়াবী মেঘের ঘোমটা টেনে। অন্তরিক্ষের অধিপতি শশাঙ্ক আজ মেঘদস্যুদের প্রগল্ভতায় গগনপটে লুকায়িত। তার রূপালী আভার বদলে চারিদিকে এক ঘনশ্যাম অন্ধকারের রাজত্ব।
বহির্দ্বারে বৃষ্টির অবিশ্রান্ত রিমঝিম শব্দ এক উদাসীন সুরের জাল বুনে চলেছে। ভিতরে ডাইনিং টেবিলের ওপর ঝোলানো ঝাড়বাতির মৃদু হলদেটে আলোয় এক অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান। দীর্ঘ 2 মাস পর আর্য আজ নিজের কোন গৃহকোণে অন্য গ্রহে বসেছে। টেবিলের ওপর সযত্নে সাজানো ধোয়া ওঠা সাদা ভাত, ইলিশের সুবাসিত ঝোল আর তৃষার হাতের নিপুণ ছয় তৈরি হরেক পদের ব্যঞ্জন। তৃষা আজ বড় কুণ্ঠিত। তার সেই দুপুরের প্রখর তেজ এখন শরতের মেঘের মতো শান্ত। সে অতি সন্তর্পণে আর্যর পাতে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু একবারও সাহস করে সেই তীক্ষ্ণ চোখের পানে তাকাতে পারছে না। আর্য নির্বাক, তার তামাটে চেহারায় গাম্ভীর্যের আড়ালে এক সুপ্ত বিস্ময় হয়তো। টুইঙ্কেল আজ মহা খুশি। সে পাপা আর তার প্রিয় বাণীর মাঝখানে বসে খিলখিল করে হেসে উঠছে মাঝে মাঝেই। সেই হাসির হিল্লোলে রাতের নিস্তব্ধতা যেন বারবার ভেঙে যাচ্ছে। বৃষ্টির ছাট এসে লাগছে জানালার কাছে, শব্দ তুলছে রিনিঝিনি। গত কয়েক মাসে টুইঙ্কেলের এক বিচিত্র স্বভাব তৈরি হয়েছে। তার প্রিয় বাণীর কোমল হাতের গ্রাস ছাড়া সে আর কিছুতেই অন্য মুখে তুলতে চায় না। তাই তৃষা আজ একদিকে আর্যর পাতে খাবার তুলে দিচ্ছে, অন্যদিকে পরম মমতায় টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। টুইঙ্কেল তৃষার হাতে নলা মুখে দিয়ে চোখ বুজে আয়েশ করে বলল, পাপা দেখো তো, বানি কত সুন্দর রান্না করে, কি টেস্টি না পাপা। আর্য আর চোখে একবার তৃষার অবনত মুখের দিকে তাকালো। তৃষা তখন ইলিশের কাঁটা বাছতে ব্যস্ত। আর্য ধীর স্বরে উত্তর দিল, হ্যাঁ মাম্মাম, বেশ টেস্টি হয়েছে। টুইঙ্কেলেতে সন্তুষ্ট হলো না। সে বারবার বাবার দিকে নিজের নীলাব চোখে জাগর দৃষ্টি মেলে বলল, শুধু টেস্টি নয় পাপা, অনেক বেশি ইয়াম্মি। জানো তো, বানি রোজ আমার জন্য কত নতুন নতুন খাবার বানায়। হঠাৎ করে টুইঙ্কেল তৃষার একটা হাত টেনে নিয়ে হাতে একটা পুতপুত শব্দে চুমু খেলো। তারপর আর্যর দিকে তাকিয়ে আবদার করে বলল, এবার তুমিও একটা কিস করো পাপা। মুহূর্তের মধ্যে যেন ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল। তৃষা আর আর্য দুজনই হচকিত নয়নে পরস্পরের দিকে তাকালো। চারজোড়া চোখ যেন বিস্ময়ে বিস্ফোরিত। চূড়ান্ত আশ্চর্যান্বিত তৃষা বাক্য হারিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, টুইঙ্কেল, এসব কি বলছো হানি? টুইঙ্কেল দমবার পাত্র নয়। সে জেদ ধরে বলল, কেন পাপা, আমি তো ফোনে দেখেছি তো, কেউ অনেক টেস্টি ফুড রান্না করলে তাকে থ্যাংক ইউ বলে তাকে হাতে কিস করতে হয়, তুমি কেন করবে না? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, মাম্মাম, ওটা তো বড়দের, মানে ওভাবে হয় না। কিন্তু টুইঙ্কেলের সেই এক কথা তার চোখে জল টলমল করে উঠল। সে চেয়ার ছেড়ে নামার উপক্রম করে বলল, না, তুমি করো, না করলে আমি আর একটা ভাতও খাবো না। তৃষা তাকে বোঝানোর ব্যর্থ প্রচেষ্টা করলো ফের। এমন করে না কিউটি পাই। না বানি পাপা প্লিজ। আর্য গম্ভীর মুখে চেয়ে আছে। তার দৃষ্টিতে বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে। তৃষা নিজেরও বড্ড বিরক্ত লাগছে। টুইঙ্কেল এবার রীতিমতো গাল ফুলিয়ে চেয়ার থেকে নামার উপক্রম করলো। তার ডাগর চোখে অভিমানের মেঘ জমেছে। আর্যর দিকে তাকিয়ে সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, পাপা পচা, তুমি বানিকে থ্যাংক ইউ বলবে না? বানি আমার জন্য রোজ কত কষ্ট করে, আমায় কত আদর করে, তুমি তো কিছুই জানো না। আর্য পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল, মাম্মাম, জেদ করো না, আমি তো বললামই খাবার খুব টেস্টি হয়েছে, ওটাই তো থ্যাংক ইউ। না ওভাবে না, আমি ইউটিউবে দেখেছি প্রিন্সরা প্রিন্সেসদের হাতে কিস করে থ্যাংক ইউ বলে। বানি তো আমার প্রিন্সেস, তুমি কেন করবে না? টুইঙ্কেলের যুক্তি শুনে আর্যর কপালে 3 স্তরের ভাঁজ পড়ল। সে অসহায়ভাবে একবার তৃষার দিকে তাকালো। তৃষা লজ্জা বিরক্তি বিষয়ে এক প্রকার কুকড়ে যাচ্ছিল। সে নরম গলায় বলল, মাই সুইট ক্যান্ডি টুইঙ্কেল, ওটা তো গল্পের বইতে হয়, আমরা তো আর গল্প না, তাই না? তুমি প্লিজ খেয়ে নাও কিউটি, তুমি না আমার লক্ষ্মী মেয়ে। না, একটুও লক্ষ্মী হব না আমি। পাপা যদি তোমাকে আদর না করে তবে আমি আজ থেকে পাপার সাথে আড়ি।
পাপা আবার জাহাজে চলে যাক, আমি আর কথাই বলবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে ভাবল সমুদ্রের বিশাল ঢেউ সামলানো সহজ, কিন্তু এই 5 বছরের মেয়ের আবদার সামলানো হিমালয় জয়ের চেয়েও কঠিন। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, মাম্মাম এটা ঠিক হচ্ছে না, বড়রা এমন করে না। কেন করবে না? তুমি আমায় করো না, বাণীকেও করো। বাণী তো আমার বেস্ট ফ্রেন্ড। তৃষা দেখল আর্যর মুখটা বিরক্তিতে আর অস্বস্তিতে কেমন কালচে হয়ে উঠছে। সে আর্যর দিকে না তাকিয়ে টুইঙ্কেলকে বলল, কিউটি পাই, পাপা তো অনেক টায়ার্ড, উনি জার্নি করে এসেছেন তো, তাই ওনার এখন এসব ভালো লাগছে না। কাল পাপা তোমায় অনেক গিফট দেবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খাও। নো নো নো। টুইঙ্কেল এবার চিৎকার করে কেঁদেই দিল। পাপা পানিকে পচা ভাবছে, তাই পাপা আদর করবে না। আমি কিচ্ছু খাবো না। মেয়ের চোখের পানি দৃষ্টিগত হতেই আর্যর সমস্ত গাম্ভীর্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বুঝল এই জেদ না মেটানো পর্যন্ত আজ রাতে সুখ নিলে আর শান্তি ফিরবে না। সে চেয়ার ছেড়ে ধীর পায়ে তৃষার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষা আড়ষ্ট হয়ে মাথাটা নিচু করে বসে রইল। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর ড্রাম বাজাচ্ছে। আর্যর উপস্থিতির উষ্ণতা সে অনুভব করতে পারছে। আর্য খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। ও আসলে না বুঝে জেদ ধরছে। তৃষা তাকে আশ্বস্ত করে বলল। নো, ইটস ওকে। আর্য এক দীর্ঘশ্বাস ফেলে প্রথমে টুইঙ্কেল, পরপর তৃষার দিকে তাকালো। তৃষার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। লজ্জার কোণঠায় সে যেন নিজের ভেতরেই সেধিয়ে যেতে চাইছে। আর্য অতি সন্তর্পণে তৃষার একটি হাত নিজের হাতের মধ্যে নিল। আর্যের সেই স্পর্শে তৃষার ক্ষীণকায়া বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কম্পিত হল। ভয় আড়ষ্টতার মিশ্র অনুভূতিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। আর্যর উষ্ণ নিঃশ্বাস যখন তৃষার হাতের পিঠে স্পর্শ করতে যাবে, ঠিক সেই মহেন্দ্রক্ষণে সেই সব নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল তৃষার ফোন। আকস্মিকে সেই কর্কশ শব্দের ঝকঝকানিতে যেন এক নিমেষে ঘরের জমাটবদ্ধ অস্বস্তিকর কুয়াশাটাকে চুরমার করে দিল। দুজনের ঘোরের জাল ছিঁড়ে গেল এক লহমায়। আর্য থেকে দাঁড়িয়ে পড়ল। আর্য থেমে দাঁড়িয়ে পড়ল। তৃষা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে কাঁপতে থাকা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখল মেহসানার নাম। তৃষা মনে মনে মেহসানাকে হাজারবার ধন্যবাদ জানালো। এই একটা ফোন কল যেন তাকে এক চরম লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। মেহসানা হয়তো জানেও না তার এই অসময়ের ফোনটা তৃষার জন্য কতটা বড় শান্তি এনেছে। তৃষা কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, কিউটি পাই, দেখো মেহসানা মিমি ফোন করেছে, আমি একটু কথা বলে নিই। বলেই সে আর আর্যর চোখের দিকে তাকানোর সাহস করল না। এক প্রকার প্রায় দৌড়েই ড্রয়িং রুম থেকে বারান্দার দিকে চলে গেল। বাহিরে তখন বৃষ্টির বেগ বেড়েছে কিঞ্চিত, কিন্তু তৃষার মনে হচ্ছিল তার গালের তপ্ত আগ্নেয়গিরি নেভাতে এই বৃষ্টিও বোধহয় যথেষ্ট নয়। ওদিকে আর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাধ্য হৃৎপিণ্ডটা তখনও এক অদ্ভুত ছন্দে নেচে চলেছে। মেহসানার এই অসময়ের ফোন কলটাই যেন আজকের মতো এক পশলা অকাল বসন্তের সমাপ্তি ঘোষণা করল। নো পাপা, আমি বাণী আর তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই। প্লিজ পাপা, প্লিজ। নিস্তব্ধ রজনী ঘুমন্ত চারিধার, দুলোকে এক ফালি চন্দ্রের আধিপত্য। তবে কালচে মেঘের দস্যিপনায় তার উজ্জ্বল রোশনি বসুধায় আদৌ পৌঁছেছে কিনা বোঝা দায়। সবাই যখন তন্দ্রায় আভাসে প্রস্তুতি নিচ্ছে কিংবা গভীর নিদ্রায় মগ্ন হয়েছে, ঠিক তখনই নিদ্রা পূর্ববর্তী টুইঙ্কেলের এমন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাঁজ গভীরতর হলো। এক ঝলক তৃষার দিকে তাকালো সে। তৃষার দীর্ঘ পল্লবগুলো এক সুপ্ত কম্পন, অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে বারংবার। নিস্তব্ধ ঘরে ঘড়ির কাঁটার শব্দটাও এই মুহূর্তে তার কানে হাতুড়ির মতো বিচ্ছে। অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুইঙ্কেলের আবদারে সীমাবদ্ধ ছিল না, তার অস্বস্তিটা ছিল আরও গভীর, আরও মনস্তাত্ত্বিক।
তৃষার এই থরথর কম্পন আর কুকড়ে যাওয়া ভঙ্গিটা তার পৌরুষে কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত হানছিল। সে চাইছিল রুম থেকে বেরিয়ে যেতে, শুধুমাত্র টুইঙ্কেলের অনবরত কান্নার ব্ল্যাকমেইলের আশঙ্কায় সে নিচু স্বরে বলল, মাম্মাম জেদ করো না, বানি নিশ্চয়ই অনেক টায়ার্ড, উনি নিজের রুমে গিয়ে ঘুমাবে, আর পাপা তো আছেই তোমার পাশে। টুইঙ্কেল এবার তার ডাগর ডাগর নীলাভ আখিচোড়া পানিতে টুইটুম্বুর করে চিৎকার করে উঠল। নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই। প্লিজ পাপা প্লিজ। বানি না থাকলে আমার ভয় লাগে, আর তুমি তো পাপা, তুমি পাশে না থাকলে আমি ঘুমোতেই পারি না। তৃষা দরজার এক পাশে অস্বস্তিজনিত শঙ্কায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। তার অবস্থা তখন বাংলা ওই প্রবাদটার মতো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সে কাঁপা গলায় বলল, কিউটি পাই, আমি তো তোমার পাশের রুমেই আছি, ভয় কিসের? দরজা খোলাই থাকবে। টুইঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো। তোমরা দুজনেই পচা, কেউ আমায় ভালোবাসো না। বানি। পরিস্থিতি আয়ত্তের বাহিরে যেতে দেখে আর্য এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরে নেভি অফিসার সত্তাটি যেন 5 বছরের এক পুতুলের কাছে অশোচনীয় পরাজিত হলো। সে বিছানা থেকে নেমে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। আর্যর উচ্চতার বলিষ্ঠ শরীরের ছায়ে তৃষার ক্ষীণকায়া যেন আরো ক্ষুদ্র হয়ে গেল। আর্য ধীর লয়ে গম্ভীর কণ্ঠে বলল, লুক তৃষা, আমি জানি এটা আপনার জন্য সুপার অকওয়ার্ড, আমার জন্যও তাই, কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না। ও একবার জেদ ধরলে সারা রাত কাটবে। আপনি কি জাস্ট ও ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারেন? তৃষা মাথাটা নিচু করেই উত্তর দিল, ইটস ওকে, ওর ঘুমের অভ্যাসটা আসলে আমার সাথে হয়ে গিয়েছে, আপনি কিছু মনে করবেন না। আমি বরং সোফায় বসি। না, আপনি বেডেই বসুন, আমি ও পাশে আছি, জাস্ট মাঝখানে ও থাকবে, দ্যাটস ইট। অগত্যা শুকনিরের সেই বিশাল কিং সাইজের বেডে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। মাঝখানে টুইঙ্কেল, ডানে আর্য আর বামে তৃষা। ঘরে নীলচে লাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দে বাহিরের পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে। টুইঙ্কেল দুজনের হাত এক জায়গায় এনে নিজের পেটের ওপর চেপে ধরল। তৃষা অনুভব করলো আর্যর তপ্ত হাতটা তার হাতের ঠিক নিচেই। সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু টুইঙ্কেল ছাড়ল না। টুইঙ্কেলের আবদার আজ যেন থামছেই না। ও ঘুমাতে ঘুমাতেই ফের বলল, পাপা, তুমি বানিকে একটা স্টোরি শোনাও তো। আর্য খানিকটা ম্লান হেসে বলল, পাপা তো শিপের গল্প জানে মাম্মাম। টুইঙ্কেল কিছুটা ভ্রু গুটিয়ে কি জানি ভাবলো, অতঃপর তৃষার দিকে তাকিয়ে বলল, তাহলে বানি তুমি। তার কথা বুঝে কথাটা শেষ করার আগে তৃষা তাকে থামিয়েই বলল, ওকে সুইটহার্ট, বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পরপরই তুমি ঘুমিয়ে পড়বে। টুইঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল, তোমরা এত বেশি কেন বলো তো? আমি কি বলছি আমি তোমার কাছে স্টোরি শুনবো? তৃষা রীতিমতো অবাকের চূড়ান্তে। তাহলে কি সুইট ক্যান্ডি? টুইঙ্কেল এবার তৃষার গলার কাছে ঝরে পড়ে আদরে গলায় আবদার করলো, বানি, তুমি বরং একটা গান গাও। পাপা তোমার গান শুনবে, আর আমিও ঘুমিয়ে দেব। প্লিজ বানি। তৃষার বুকটা ধক করে উঠল। গান? এই পরিস্থিতিতে? পাশে আর্য, যার পরিস্থিতিতেই তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আমতা আমতা করে বলল, কিউটি পাই, এখন গান গাওয়ার সময় নয় তো, পাপা রাগ করবেন, আর আমার গলাটাও আজ খুব একটা ভালো নেই। কিন্তু টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে এবার চোখের কোণে জল জমিয়ে ফেলল। কেউ আমার কথা শোনে না। পাপা তুমিও না, বানিও না। জাস্ট একটা গান, আমি না শুনলে একদম ঘুমোবো না। তৃষা দেখল পরিস্থিতি সামলানো দায়। আর্যর দিকে একবার আর চোখে চেয়ে দেখল সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুর সাথে তার সম্পর্ক নেই। তৃষা এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। সে জানে এই মুহূর্তেই না গাইলে টুইঙ্কেলকে শান্ত করা অসম্ভব।
ঠিক আছে কিউটি পাই, কাঁদছো কেন? আমি গাইছি, কিন্তু কথা দাও গান শেষ হলেই চোখ বন্ধ করবে। টুইঙ্কেল খুশিতে গদগদ হয়ে মাথা নাড়ল। মুহূর্ত কিছু অতিক্রান্ত হতেই তৃষা টুইঙ্কেলের তুলতুলে শরীরে হাত বোলাতে বোলাতে হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলো এক শান্ত লড়ি। चंदा है तू, मेरा सूरज है तू, हो मेरी आंखों का तारा है तू, जीते हैं इस आकाश पे हम, मेरे अधूरों का उजला है तू, चंदा है तू, मेरा सूरज है तू। তার কণ্ঠের সেই স্নিগ্ধ সুর যেন আর্যর ক্লান্তি মাখানো স্নায়ুগুলোকে আলতো করে মালিশ করে দিতে লাগলো। আর্য আর চোখে তৃষার দিকে তাকালো। জানালার পর্দা ভেদ করে আসা যাদের ম্লান আলো তৃষার মুখে পড়ে তাকে জান্নাতি হুরের নেই সৌন্দর্যময় করে তুলেছে। মিনিট দশেকের মধ্যে টুইঙ্কেল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তার শান্ত শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আর্য আর তৃষার চোখের পাতা এক হত দূরের কথা, তাদের হৃৎপিণ্ডের ধূপগানে যেন নীরবতার মাঝে প্রতিধ্বনি তুলছে। আর্য সন্তর্পণে ওঠার চেষ্টা করতে তৃষা ফিসফিস করে বলল, এখন উঠবেন না প্লিজ, ও হাত ধরে আছে, নড়াচড়া করলে আবার জেগে যাবে। তৃষার কথা আর্য মেয়ের আদরে মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। তার হাতটা এখনো টুইঙ্কেলের পেটের উপর, আর তার বলিষ্ঠ আঙুলগুলো ঠিক পাশেই তৃষার নরম তুলতুলে আঙুলগুলো, যেন সামান্য সঞ্চালনেই জেগে যাবে ছোট্ট টুইঙ্কেল। নিস্তব্ধ রজনীর সেই মেঘমেদুর অন্ধকার কেটে গিয়ে প্রভাতে এক চিলতে স্নিগ্ধ সূর্যরশ্মি শুক্রিরের বাতায়ন দিয়ে উকি মারছে। কাল রাতের একটানা ভারী বর্ষণে বাহিরের প্রকৃতি এক অদ্ভুত প্রশান্তিতে ধৌত হয়েছে। রাতের সেই আড়ষ্টতা আর অস্বস্তির কুয়াশা ভোরের কচি রোদে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তৃষা যখন ঘুম থেকে উঠেছিল টুইঙ্কেল তখনও আর্যর একখানা বলিষ্ঠ হাত আঁকড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল, আর আর্যর নিমিলিত নেত্রপল্লবে সত্যপতিত ভোরের আলো পড়ে এক অপার্থিব গাম্ভীর্য তৈরি করছিল। তৃষা অতি সন্তর্পণে ধীরে ধীরে নেমেছিল বিছানা ছেড়ে। বর্তমান রৌদ্রালোকিত শুকনির মুখর কিছু পরিচিত মুখের উপস্থিতিতে তাদের করতানে হামিদা বেগম এসেছেন। তবে সাবরিনা মৃত্তিকার সঙ্গে আজ উপস্থিত এক অচেনা মুখ, আদ্রিয়ান এহসান, হামিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আর্যর বড় ভাই। পেশায় তিনি একজন প্রথিতযশা সার্জন। আর্য আর তৃষার বিয়ের সময় এক অতি জরুরি হার্ট সার্জারির কেসে হাতে থাকায় তিনি দেশের বাহিরে ছিলেন। শত ইচ্ছা থাকলেও সেই শুভক্ষণে উপস্থিত হতে পারেননি। আজ তার আগমনে ঘরের আবহাওয়া যেন এক স্নিগ্ধ আভিজাতে ভরে উঠেছে। আদ্রিয়ানের চশমার কাচের আড়ালে থাকা চোখ দুটিতে বুদ্ধিমত্তার দীপ্তি আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে অমায়িক হাসি তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলেছে। তবে আদ্রিয়ান একদম ঠিক আর্যর বিপরীত, চোখে মুখে দুষ্টুমি আর ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি। সে ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে চা পান করছিল। তৃষাকে দেখেই সে একগাল হেসে উঠে দাঁড়ালো। আদ্রিয়ান মডার্ন স্টাইলে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়াও, সো ইউ আর দ্য মোস্ট টকড অফ পারসন ইন দিস হাউস। হাই ভাবি, আমি আদ্রিয়ান, আপনার দুর্ভাগ্যের অংশীদার আর কি। আই মিন এই গম্ভীর বড় ভাইয়ের ছোট ভাই। হামিদা বেগম আদ্রিয়ানের পিঠে এক মৃদু চড় মেরে বললেন, আদ্র, একদম ইয়ার্কি নয়। মেয়েটা এমনিতেই নতুন, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওকে আর অস্বস্তিতে ফেলিস না। সাবরিনার মৃত্তিকা তৃষার হাত ধরে নিজেদের মাঝখানে বসিয়ে নিল। সাবরিনা উৎসুক কণ্ঠে বলল, জানো ভাবি, আদ্র ভাইয়া কিন্তু পুরাই আর্য ভাইয়ার বিপরীত। কিছুক্ষণ থাকো, ফিল করতে পারবা। মৃত্তিকা হেসে যোগ করল, একদম আর্য ভাইয়া সেই হিমালয় সদৃশ্য গাম্ভীর্য যদি কেউ ভাঙতে পারে তবে সেটা এই ডক্টর আদ্রিয়ান। ঠিক সেই মুহূর্তে আর্য ড্রয়িং রুমে প্রবেশ করলো। তার পরনে নেভি ব্লু টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ানকে দেখে আর্যর ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল, তবে চোখের কোণে এক চিলতে স্নেহের আভাস পাওয়া গেল। আদ্রিয়ান আর্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কংগ্রাচুলেশন বড় ভাই, বিয়ের শুভেচ্ছা আপনাকে।
আর্যর কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে তৃষার দিকে একবার আর চোখে তাকিয়ে আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল, ডক্টর, তুমি নাকি খুব বিজি ছিলে? আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলেন তো ভাবি, এই ডাইনোসরটার সাথে সার্ভাইভ করা কিন্তু টাফ। তবে ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন ইউর টিম। তৃষা মৃদু হাসলো। তবেই তার মনে পড়ে গেল কাল রাতে সেই তপ্ত অনুভূতির কথা। বাহিরের রোদ ঝলমলে সকালটা যেন আজ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে দুমদুম শব্দ করে নিচে নেমে এলো টুইঙ্কেল। ঘুম থেকে উঠে তার আলুথালু চুল আর ফোলা ফোলা গাল দেখে মনে হচ্ছে একদলা সাদা তুলো এগিয়ে আসছে। ড্রয়িং রুমে অচেনা কিন্তু চেনা চেনা চেহারা আদ্রিয়ানকে দেখেই সে থমকে দাঁড়ালো। আদ্রিয়ান দুহাত বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, এটা কে? এ তো দেখছি নীল সাগরের এক ছোট্ট জলপরি। ওই দেখি আমার ফেরিটা কার কাছে আসবে। টুইঙ্কেল প্রথম একটু লজ্জা পেলেও আদ্রিয়ানের অমায়িক হাসি দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ল। আদ্রিয়ান তাকে শূন্যে তুলে ঘুরিয়ে তার তুলতুলে চোয়ালে এক লম্বা চুমু খেল। টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠে বলল, পাপা দেখো, চাচু এসেছে। তুমি কেন আসোনি যখন বানি এসেছিল? আদ্রিয়ান ওকে সোফায় বসিয়ে নিজের চশমাটা টুইঙ্কেলের নাকে পরিয়ে দিয়ে বলল, আরে মামাম, আমি তো গিয়েছিলাম পরীদের দেশ থেকে তোমার জন্য জাদুর চকলেট আনতে। এই দেখো। বলি পকেট থেকে একটা বড় ডেইরি মিল্ক বের করলো সে। টুইঙ্কেলের চোখ দুটো চকচক করে উঠল। সে চকলেটের দিকে হাত বাড়িয়ে আবার আর্যর দিকে তাকালে আদ্রিয়ান ফিসফিস করে বলল, ভয় নেই, আজ পাপার পারমিশন লাগবে না। আজ এখানে শুধুই চাচু আর তার ফেরি রাজত্ব। টুইঙ্কেল চকলেটে কামড় দিয়ে তৃষার দিকে তাকিয়ে আদ্রিয়ানকে বলল, চাচু জানো, বানি না খুব সুন্দর গান গায়। কাল রাতে পাপা আর বানি দুজনে মিলে আমায় ঘুম পাড়িয়েছে। তুমি তো ঘুমাওনি, তুমি কেন গান শোনোনি? টুইঙ্কেলের এই সরল স্বীকারোক্তিতে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপত নীরবতা নেমে এলো। আর্য অস্বস্তিতে পড়ে চায়ের কাপে মনোযোগ দিল। আর তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল। আদ্রিয়ান তৃষার দিকে এক ঝলকে তাকিয়ে আর্যকে একটা টিপ্পনি কেটে বলল, তাই নাকি? বাহ, বড় ভাই তো দেখছি বেশ রোমান্টিক হয়ে উঠেছেন। নেভি অফিসাররা কি এখন গান শুনে ঘুমায় নাকি? টুইঙ্কেল আদ্রিয়ানের কলা টেনে ধরে গম্ভীর মুখে বলল, তুমি পাপ্পাকে বকা দিচ্ছ কেন চাচু? পাপা কিন্তু কাল অনেক ভালো ছিল। ও আমাকে আর বানিকে একদম জড়িয়ে ধরে বসেছিল। আর্য এবার আর সইতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল, আদ্র, ওকে বেশি মাথায় তুলিস না। মাম্মাম, চলো ফ্রেশ হবে, চলো। আদ্রিয়ান হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে নিয়ে বলল, না বাবা, আজও আমার সাথে ব্রেকফাস্ট করবে। আর ভাবি, আপনার গানের গলা কিন্তু একদম, একদিন আমাকেও শোনাতে হবে। হয়তো আমি টুইঙ্কেল টিম থেকে আপনার টিমে ট্রান্সফার হতে পারছি না। মধ্য গগনের সূর্যটা আজ যেন অগ্নি বর্ষণ করছে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত বসুধা এক অসহনীয় উত্তাপে হাসফাস করছে। রাজপথের পিচগলা গরম আর যানবাহনের ধোঁয়ায় চারদিকটা ঘোলাটে। ঠিক এমনই এক বৈরী আবহাওয়ায় রাজপথ চিরে ছুটছে একটি রিকশা, গন্তব্য সুখনীর। রিকশায় বসে অবিরাম হাত পাখা নেড়ে নিজেকে বাতাস করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহসানা। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম, আর বিরক্তির রেখাগুলো ভ্রুবল্লভে স্পষ্ট। কালকের দিনটা ছিল তাদের গ্রুপ ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, অথচ কাল সারাটা দিন তৃষা যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। না ছিল তার কোনো হদিস, না বাস্তবে না নেটওয়ার্কে। মেহসানা রিকশায় বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সকাল থেকে সে অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল। ভেবেছিল আজ অন্তত কলেজে আসবেন মহারানী। তবে আজও তৃষার অনুপস্থিতি মেহসানার বন্ধু সুলভ দুশ্চিন্তাকে এক নিমিষেই উস্কে দিল। উৎকণ্ঠা নিতান্তই নিছক নয়, পাল্লাই বেশ ভারী। তাই কাঠফাটা রোদের মাঝেও সে রওনা হয়েছে। শুকনির অবশ্য মেহসানের কাছে একদমই যে অচেনা পুরী তেমনটা নয়। গত 2 মাসে ছোট্ট টুইঙ্কেলের সাথে তার এক অদ্ভুত মায়ের সখ্যতা গড়ে উঠেছে। সেই সুবাদে এই প্রাসাদের অন্তরে তার গমনাগমন কদাচিৎ ঘটলেও আজকের এই মেঘমধুর পরিস্থিতির মাঝে
তার আগমনটা যেন একটু বেশি প্রাসঙ্গিক। শুকনিরের বিশাল লোহার গেটের সামনে রিকশাটা থামতেই মেহসানা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভাড়া মিটিয়ে নামার সময় সূর্যের প্রখরতা ওর মেজাজটাকে আরও চড়িয়ে দিল। ওনা দিয়ে কপাল মুছে বিড়বিড় করে বলল, তৃষার বাচ্চা, তুই শুধু একবার সামনে আয়। তোর এই নোটের খাতা দিয়ে যদি তোকে না পিটিয়েছি তবে আমার নামও মোহসানা না। গেটের কাছে গিয়ে মেহসানা কলিং বেলে হাত রাখল। সাধারণত হানিফ চাচা কলিং বেল বাজতেই অতি দ্রুত গেট খুলে দেয়, কিন্তু আজ কয়েকবার বেল দেওয়ার পরও কারো সাড়া নেই। বিরক্তি নিয়ে মেহসানা ভাবল, আজকে শুকনিরের সবাই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ও যখন শেষবারের মতো জোরে বেলটা চাপল, ঠিক তখনই ক্যাচক্যাচ শব্দে গেটের পাল্লাটা খুলে গেল। মেহসানা গেট খোলার শব্দ শুনেই লোকটার দিকে ভালো করে না তাকিয়ে গটগট করে ভেতরে ঢুকতে শুরু করলো। তার হাতে নোটের খাতার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভেতরে ঢুকতে ঢুকতেই সে আপন মনে বলে উঠল, হানিফ চাচা, এত দেরি কেন? রোদে পুড়ে তো কয়লা হয়ে গেলাম। পানির জগটা রেডি রাখেন তো। দুই কদম এগোতেই পেছন থেকে এক গম্ভীর অথচ বেশ ধারালো পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। এই যে মিস, নিজেকে কি খুব বড় কোনো লাট সাহেব মনে হয় আপনার? অনুমতি না নিয়ে এইভাবে কারো অন্দরমহলে ঢুকে পড়াটা কি আপনার ডিকশনারিতে স্মার্টনেস? মেহসানা থমকে দাঁড়ালো। কণ্ঠটা হানিফ চাচার নয়। ও চট করে পেছনে ফিরল। দেখলো এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। পরনে খুব বেশি ফর্মাল ড্রেস নেই ঠিকই, কিন্তু আভিজাত্য ঠিকরে বেরোচ্ছে। তবে রোদের তাপে মেহসানের মাথা তখন এতটাই গরম যে সে যুবকের চেহারা বা পোশাকের আভিজাত্য লক্ষ্য করার চেয়ে তার দারোয়ান সুলভ আচরণেই বেশি মনোযোগ দিল। সে ভাবল, হানিফ চাচা হয়তো ছুটিতে, তাই নতুন ছোকরাকে রাখা হয়েছে। মেহসানা ভ্রুকুচকে একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, ও আচ্ছা, নতুন লোক বুঝি। তা হানিফ চাচার সালাম শিখায়নি? আসসালামু আলাইকুম। এবার পছাড়ুন তো ভাই, এমনিতে দেরি হয়ে গেছে। আজিয়ান এহসানের চোখ দুটো চশমার আড়ালে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জীবনে অনেক কিছু হয়েছে, কিন্তু কেউ তাকে দারোয়ান ভেবে সালাম ঠুকবে এটা তার দুঃস্বপ্নেও ছিল না। আজে নিজের ভেতরের রাগটা সামনে নিয়ে বাঁকা হেসে বলল, সালামের জন্য ধন্যবাদ, কিন্তু এই ভাই ডাকটা কি আপনার এই অদ্ভুত বুদ্ধির পরিচয় নাকি আপনার স্বভাবগত অভ্যাস? আরে, আর আপনাকে ভেতরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? মেহসানা এবার রীতিমতো খেপে গেল। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, দেখুন, বেশি কথা বলবেন না। আমি এই বাড়ির মেহমান, টুইঙ্কেলের মিমি। আপনার মালিকের সাথে আমার বন্ধুত্ব। বেশি তরপালে কিন্তু আপনার চাকরিটা নড়বড়ে হয়ে যাবে, বলে দিলাম। আমাকে চেনেন আপনি? আজিয়ান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে সে মেহসানার দিকে এক পা এগিয়ে এসে বলল, চাকরি নরবরে? ইন্টারেস্টিং। তা মিস মিমি, আপনি কি জানেন আমি কে? আমাকে কি আপনার বাড়ির কাজের লোক মনে হচ্ছে? ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট একটা মিষ্টি কণ্ঠের এক চিলতে আনন্দধ্বনি ভেসে এলো। মিমি, ও মিমি, তুমি এসেছো? টুইঙ্কেল দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে মেহসানার দিকে দৌড়ে এলো। মেহসানা আডিয়ানের দিক থেকে নজর সরিয়ে হাঁটু গেড়ে বসে টুইঙ্কেলকে জড়িয়ে ছিল। ব্যাগ থেকে একটা রঙিন লজেন্স বের করে টুইঙ্কেলের হাতে দিয়ে বলল, হ্যাঁ জান পাখি, আমি এসেছি। আচ্ছা কিউটি পাই, তোমাদের এই নতুন দারোয়ানটা তো অশুভ কেন বলো তো? আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এই দামড়াটাকে কোত্থেকে ধরে এনেছো তোমার বাণী? দামড়া শব্দটা শুনে আডিয়ানের মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। সে রাগে রীতিমতো তোতলাতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি আমাকে কি বললেন? দামড়া? হোয়াট দ্য? টুইঙ্কেল লজেন্সটা মুখে পড়ে অবাক হয়ে মেহসানার দিকে তাকালো। তারপর আডিয়ানের দিকে আঙুল তুলে খিলখিল করে হেসে উঠল। ও মিমি, ও তো দারোয়ান না, ও তো আমার আদিয়ান চাচু। মেহসানের হাতে নোটের খাতাটা যেন হাত থেকে ফসকে পড়ে যেতে চাইল। সে স্থবির হয়ে গেল। একবার টুইঙ্কেলের দিকে তাকাচ্ছে, আর একবার ওই দামড়া নাম দেওয়া লোকটার দিকে। আজিন এবার হাত দুটো বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে বিজয়ী হাসি হাসল। শুনলেন তো মিস মিমি, আমি এই বাড়ির দারোয়ান আদ্রিয়ান এহসান, পেশায় একজন সার্জন। তা আপনার দামড়া থিওরিটা কি আমার প্রফেশনের সাথে ম্যাচ করে? নাকি আমি আবার আপনার ইন্টারভিউ নেব যে আপনি কার অনুমতিতে এখানে ঢুকেছেন? মেহসানের তখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। সে আমতা আমতা করে বলল, আমি
আমি আসলে ভেবেছিলাম হানিফ চাচা মানে আপনি গেট খুললেন তো তাই। আরিয়ান এক কদম আরও এগিয়ে এসে ফিসফিস করে বলল, হানিফ চাচা অসুস্থ, তাই ডাক্তার হিসেবে আমি গেটের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু জানতাম না গেট খুলতেই একটা তপ্ত মরিচের সাথে দেখা হবে। বাই দা ওয়ে, লজেন্সটা কি শুধু টুইঙ্কেলের জন্যই? এই দামড়া চাচার জন্য কিছু নেই? মেহসানা রাগে লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ঝালমরিচ আছে, খাবে? টুইঙ্কেল, তোর বাণী কোথায়? আমি ওর কাছে যাব। আদ্রিয়ান যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, ও, আগে তো ক্ষমা চাইতে হবে। একজন সিনিয়র সার্জনকে আপনি দামড়া বললেন, দারোয়ান বললেন। এত সহজে নিস্তার নেই মিস রিমি, সো সরি। মেহসানা নোটের খাতাটা বুকের সাথে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, সরি, স্বপ্ন দেখুন যান। আপনার মতো ফাজিল ডাক্তার আমি জীবনে দেখিনি। টুইঙ্কেল মাঝখানে দাঁড়িয়ে দুজনের এই ঝগড়া উপভোগ করছিল আর লজেন্স খাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, চাচু, মিমি কিন্তু খুব ভালো, তোমরা ফাইট করো না। আদ্রিয়ান হাসলো। মেহসানার পাশে কাটিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, ফাইট তো কেবল শুরু মিস মিমি। শুকনিরে আপনাকে স্বাগতম। মেহসানা গটগট করে ভেতরে চলে গেল ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ডটা কেন যেন অসময়ে লাফাচ্ছে। রোদের তাপের চেয়েও আদ্রিয়ানের এই বাঁকা হাসিটা যেন তাকে বেশি অস্থির করে তুলল। মেহসানা যখন গটগট করে ড্রয়িং রুমে প্রবেশ করলো, তখন তার গালে রক্তিম আভা লজ্জার নাকি আদ্রিয়ানের সাথে হওয়া রক্তক্ষরণের উত্তাপে তা বোঝা দেয়। তবে অন্দরে পা রাখতেই তার সেই চঞ্চলতা এক লহমায় স্তিমিত হয়ে গেল। শুকনীরের আজকের পরিবেশটা যেন অন্য কোনো বসন্তের প্রভাতী আবেশে আচ্ছন্ন। সে দেখল কিচেনে হামিদা বেগম বসে আছেন বলে ভুল হবে। তৃষার রান্না তদারকি করছেন, মাঝে মাঝে নিজেই রান্না করছেন, আর তাকে ঘিরেই সাবরিনা আর মৃত্তিকার গুঞ্জন। মেহসানা এই মানুষগুলোকে চেনে, তাদের সাথে তার পূর্ব পরিচয় নেহাত কম নয়, কিন্তু আজ যেন সবকিছুতে এক নতুন রঙের প্রলয় পড়েছে। তৃষা আমিনা বেগমের সহায়তায় রান্না করছিল। নিয়েছে নাকি দেখা মাত্রই দৌড়ে আসলো সে। মেহসানা নোটের খাতাটা শক্ত করে চেপে ধরে তৃষার কাছে এগিয়ে দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে সালাম দিলেন। হামিদা বেগম সস্নেহে হাসলেন। মমতা ভরা কণ্ঠস্বরে তিনি বললেন, এসো মা, মেহসোনা। রোদে পুড়ে তো এক সার হয়ে গেছো। তৃষার সাথে কথা বলতে এসেছো বুঝি? মেহসানা সামান্য হেসে বলল, জি আন্টি, কালকে আমাদের একটা ক্রুশিয়াল ক্লাস ছিল। এই মহারানী তো কাল উঠাও, ফোনেও নেই, নেটওয়ার্কেও নেই, তাই নোটগুলো বুঝিয়ে দিতে এলাম। ভাবলাম দিয়ে এক দৌড়ে পালাবো, রোদের যে তেজ। সাবরিনা পাশ থেকে ফিক করে হেসে দিল। সে মেহসানার দিকে এগিয়ে এসে ভ্রু নাচিয়ে বলল, আরে মেহু, পালাবে বললেই তো পালানো যায় না। এই বাড়ির এন্ট্রেন্স তো সহজ, এক্সিট অনেক টাফ। আর আজকে স্পেশাল মেনু হচ্ছে, ভাবি আর আম্মু মিলে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। তুমি না খেয়ে গেলে আমাদের সেলিব্রেশন তো জমবেই না। মৃত্তিকা তখন সালাদ সাজাতে ব্যস্ত ছিল। সে হাতে ছুরিটা নামিয়ে রেখে বলল, রাইট। আর মেহপু, আজকের ভাইবটা খেয়াল করছো? পুরো হাউস আজ লাইভলি। তুমি বরং ভাবির রুমে গিয়ে একটু এসিতে বসো। এই গরমে তোমার ফেস তো পুরোই টমেটোর মতো রেড হয়ে আছে। মেহসানা মনে মনে ভাবল, টমেটো হই নাই রে ভাই, একটু আগে এক ডাইনোসর সার্জনের সাথে যুদ্ধ করে এসেছি। তবে মুখে শুধু বলল, আরে না মৃত্তিকা, টমেটো না, জাস্ট সানবার্ন। বাট তৃষা, তুই কি কাল কলেজ করবি? তৃষা মাথা নাড়িয়ে বলল, কালকেও তো একটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা সেসব বাদ দে, তুই বরং একটু ড্রয়িং রুমে বস, আমি এই ডেজার্টটা সেট করে আসছি। হামিদা বেগম স্নেহ মাখা কণ্ঠে যোগ করলেন, মা তৃষা, তুমি বরং ওকে নিয়ে ওপরেই যাও। আদ্র বোধহয় নিচে আসছে। মেহসানা মা, তুমি তৃষার সাথে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মেহসানা আদ্রিয়ানের নাম শুনে একটু চমকে উঠল। সে দ্রুত তৃষার হাত চেপে ধরে বলল, চল চল উপরেই যাই, এখানে বড্ড বেশি মানুষের আনাগোনা। তৃষা মেহসানার এই আকস্মিক তাড়াহুড়ো দেখে অবাক হলেও কিছু বলল না। সিঁড়িতে ওপরে ওঠার সময় মেহসানা একবার পেছনে আর চোখে তাকালো।
সূর্যি মামা তখন বিদায়ের প্রস্তুতিতে মগ্ন। দিগন্ত জুড়ে লালচে মেঘের ফেলাগুলো অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে, যেন শান্ত দিন শেষে তারা কোনো এক অজানা ঠিকানার সন্ধানে ব্যস্ত। উত্তপ্ত সূর্যের তপ্তদহন স্তিমিত হয়ে কনন প্রভায় রূপ নিয়েছে। এক স্নিগ্ধ তামাটে আভা ছড়িয়ে পড়েছে শুকনীলের আঙিনায়। বাগানের দেবদারু আর হাসনাহেনার পাতায় সে আলো লেগে ঝিলমিল করছে। বাড়ির অতিথিরা একে একে বিদায় নিয়েছেন। কোলাহলমুক্ত শান্ত নিস্তব্ধতা আবার ফিরে এসেছে শুকনীরে। আজকে এই গধূলি বেলায় বাগানের ঘাসের ওপর তৃষা আর টুইঙ্কেল মিলে অন্য জগৎ সৃষ্টি করেছে। তৃষা ঘাসের ওপর বসে এক মনে ফু দিয়ে এয়ার বাবলস তৈরি করছে, আর টুইঙ্কেল সেই রঙিন বুদবুদগুলো ধরার জন্য প্রজাপতির মতো এদিক ওদিক ছুটছে। আকাশের সেই আবির মাখা রং তৃষার শুভ্রমুখে এসে পড়েছে, যা তাকে মর্তের মানবী অপেক্ষা কোনো রূপকথার রাজকন্যারাই নেই মোহনীয় করে তুলেছে। টুইঙ্কেলের খিলখিল হাসি আর বাতাসের রিনিঝিনির শব্দ মিলেমিশে এক অদ্ভুত একতান সৃষ্টি করেছে। তৃষা যখন উপরের দিকে ফু দিচ্ছে, তখন তার অবিন্যস্ত কগাছি কেশগুচ্ছ কপালে এসে দুষ্টু নৃত্যে লিপ্ত হচ্ছে। হঠাৎ টুইঙ্কেল দৌড়ে এসে তৃষার কোল ঘেঁষে বসে বলল, ও বানি। তৃষা তৎক্ষণাৎ হাতে থাকা বাবলস মেকার কাঠিটা সলিউশনের বোতলে ডুবিয়ে পাশে সরিয়ে রাখল। পাশে রেখে বলল, সুইটহার্ট, কি হয়েছে? টুইঙ্কেল তার ডাগর ডাগর চোখ জোড়া নাচিয়ে বলল, বানি, চলো আমরা ট্যাগ গেম খেলি। তুমি পুলিশ হলে তুমি পুলিশ হবে আর আমি চোর। তুমি কিন্তু আমাকে কিছুতেই ধরতে পারবে না, ওকে? সদ্য ফোটা স্নিগ্ধ গোলাপের পাপড়ি নেই ঠোঁটজোড়া সামান্য প্রকম্পিতপূর্বক হেসে ওনার আঁচলটা নিজের সঙ্গে ভালোভাবে জড়িয়ে পড়ল। ও রিয়েলি? তুমি চোর? তাহলে পুলিশ কিন্তু রেডি, এই ধরলাম কিন্তু। বলেই তৃষা চপল চরণে টুইঙ্কেলের পশ্চাদ্ধাবন করিল। ক্ষুদ্র চরণে টুইঙ্কেল সবুজাবৃত উদ্যানের প্রান্ত হইতে প্রান্তরে বক্ররেখার ধাবমান, আর তৃষা কৃত্রিম পরাজয়ের ছলনায় তাকে ধরার প্রচেষ্টায় মগ্ন। হাস্যরসে সেই কলতান যখন চরমে, তখন তৃষা প্রায় টুইঙ্কেলের নাগাল পেয়েছে। ঠিক তখনই এক নিবিড় গুল্মরশির অন্তরালে আত্মগোপনের নিমিত্তে টুইঙ্কেল আকস্মিক মোড় নিল, আর তাকে ধরার অন্তিম ক্ষণে তৃষা নিজের অলক্ষে শিথিল হওয়া ওড়নার কুঞ্জনে চরণের ভারসাম্য হারালো। একটি অস্ফুট আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করিয়া যখন সে সম্মুখ পানে পতনোন্মুখ, ঠিক তখনই একজোড়া বাহু তাকে শূন্যের মাঝেই ধরে ফেলল। তৃষা আশ্রে পড়ল এক সুবিস্তৃত বক্ষপিঞ্জরের ওপর। নসিকাগ্রে এসে বিঁধল সেই অতি পরিচিত কাষ্ঠল সৌরভের মোহনীয় ঘ্রাণ। নেত্রপলব নিমিলিত তৃষার ভয়ের হৃদয়ে কম্পিত হচ্ছে। বক্ষ স্পন্দন বোধহয় কণ্ঠনালী দ্বারে এসে করাঘাত করছে। ধীরলয়ে দৃষ্টি মেলে সে দেখল সে বর্তমানে আর্যর বক্ষলগ্না, আর আর্যর সেই অতল স্পর্শী নিথর আখিযুগল তার উপর স্থির হয়েছে। আর্যর ললাটে বিরক্তির রেখাগুলি তখন কৃষ্ণপক্ষের মেঘের ন্যায় ঘনীভূত। সে অতি সন্তর্পণে তৃষাকে আলতো করে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার কি কমন সেন্স নেই? সারাক্ষণ এমন ছোট বাচ্চাদের মতো প্যানিকড হয়ে লাফালাফি করেন কেন? একবার যদি কোনো বড় চোট পেতেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন? হ্যাঁ, তৃষা মাথা নিচু করে দাঁড়িয়ে, তার কান দুটো লজ্জায় আর্যর হাতের সেই উষ্ণ স্পর্শে লাল হয়ে গেছে। ললাটের ঘর্মবিন্দু আর কপলের আরক্তিম আভা যেন পরন্ত বিকেলের গধূলি আলোয় সহিত পাল্লা দিচ্ছে। গধূলির এই শান্ত আকাশটা যেন হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সে অপরাধীর মতো নিজের ওড়নার খুঁট আঙুলে পেঁচাতে লাগল। আর্যর চোখে সেই তীক্ষ্ণ চাহনি তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছে। সে কাঁপা গলায় অস্ফুট স্বরে বলল, আসলে আমি খেয়াল করিনি, টুইঙ্কেলের সাথে খেলতে গিয়ে ওড়নায় পা আটকে গিয়েছিল। আমি 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 সরি। আর্য এক মুহূর্তের জন্য তৃষার ওই নতমুখী অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি এক অদ্ভুত দ্বিধা খেলা করছে। আর্যর শক্ত জল কিছুটা শিথিল হলো, কিন্তু কণ্ঠের গাম্ভীর্য কমল না। সে পকেটে হাত গুজে শীতল স্বরে বলল, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, নাথিং এলস।
ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো ছোট্ট টুইঙ্কেল। সে এতক্ষণ দূর থেকে পাপা আর বানির এই গম্ভীর আলোচনা পর্যবেক্ষণ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে গুটি গুটি পায়ে আর্যর কাছে এগিয়ে এলো। আর্যর প্যান্টের কাপড় টেনে ধরে মুখটা উঁচিয়ে বেশ বিজ্ঞের মতো বলল,